25 এপ্রিল 2023 মহারাষ্ট্রের চন্দ্রপুর সিটি পুলিশ স্টেশনে কর্মরত ৪৫ বছর বয়সী হেড কনস্টেবল জয়ন্ত বাল্লারভার প্রতিদিনের মতো সেদিনও সময় মতো ডিউটিতে পৌঁছেছিলেন। কিন্তু সেদিন বাড়ি থেকে বেরোহার সময় থেকেই তিনি এক অদ্ভুত অস্বস্তি অনুভব করছিলেন। মনে হচ্ছিল যেন বুকের ভেতর একটা অজানা দুশ্চিন্তা ধীরে ধীরে বাড়ছে। তার ডিউটি ছিল কালেক্টরেটের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে, তাই নিজেকে সামলে নিয়ে একটু পানি খেয়ে তিনি সেদিকেই রওনা হন। কিন্তু সেদিনের জন্য ভাগ্যে যেন অন্য কিছুই লেখা ছিল। জয়ন্তজি যখন কালেক্টরেট বিল্ডিংয়ের কাছে পৌঁছালেন, হঠাৎই মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চারপাশের লোকজন দ্রুত তার কাছে ছুটে আসে এবং তড়িঘড়ি করে তাকে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চন্দ্রপুরে ভর্তি করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সব চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই খবর যখন তার পরিবারের কাছে পৌঁছায়, তখন তাদের ওপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ে। যে মানুষটা কিছুক্ষণ আগেও একেবারে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাকে আর কোনোদিন দেখা যাবে না, এই সত্যটা মেনে নেওয়া ছিল অসম্ভব। জয়ন্তীজির স্ত্রী ছাড়াও তার একমাত্র মেয়ে ছিল আর্য়া ওরফে আরজা। তখন তার বয়স মাত্র ১৯ বছর। বাবার মৃত্যুর শোকে ভেঙে পড়া আর্য়াকে দেখে সবারই হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠেছিল। নিয়ম অনুযায়ী পোস্টমর্টেম করা হয়। রিপোর্টেও কোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এরপর পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়া হয় এবং শেষকৃত্য সম্পন্ন করা হয়। জয়ন্তীজি সব সময় তার মেয়েকে খুব যত্ন ও সুরক্ষার মধ্যে বড় করেছেন, কথা সবাই জানত। তাই পুলিশ বিভাগ থেকে তার একমাত্র জীবিত মেয়ে আর্য়াকে কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়, যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। সেই একই বছর আর্য়ার বিয়ে হয় আশিস শর্মা নামের এক যুবকের সঙ্গে। সেও নিজের বাবার জায়গায় কম্প্যাশনেট গ্রাউন্ডে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পেয়েছিল। এদিকে আর্য়ার নিজের চাকরির কাগজপত্র দেওয়ার প্রক্রিয়া চলছিল। এই বিয়েটা আর্য়ার জীবনে এক নতুন সূচনা নিয়ে এসেছিল, আর সেই নতুন জীবনের জন্য ভীষণ খুশিও ছিল। কিন্তু ৩ বছর পর এই গল্প এক এমন মোড়ে দাঁড়াতে যাচ্ছিল যা আশা বা কল্পনারও বাইরে। কারণ মার্চ ২০২৬-এ আর্য়ার স্বামী আশিস পুলিশ স্টেশনে গিয়ে এমন এক অপরাধের স্বীকারোক্তি দেয় যা শুধু পুলিশ বিভাগকেই নয়, গোটা দেশকে স্তম্ভিত করে দেয়। সামনে আসে এমন এক কেস যা প্রমাণ করে মানুষের মুখের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার স্বভাব কোনো সম্পর্কের মর্যাদা রাখে না। শোতে স্বাগতম, আর আপনি দেখছেন দ্য মিল্কশেক মার্ডার কেস। আশিসের সেই স্বীকারোক্তি আমাদের ফিরিয়ে নিয়ে যায় ৩ বছর আগের সেই সকাল, ২৫শে এপ্রিল ২০২৩, যেদিন জয়ন্তজি শেষবারের মতো ডিউটির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি ভোরে উঠে স্নান সেরে পূজাপাঠ করে ডিউটির জন্য প্রস্তুত হন। তার মেয়ে আর্য়াও সেদিন সকালে তাড়াতাড়ি উঠে পড়ে। বাবাকে নাস্তা দেওয়ার পর সে ভালোবাসা দিয়ে তার জন্য একটি মিল্কশেক বানিয়ে আনে। সে মিল্কশেক পান করেই জয়ন্তজি ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ডিউটির সময় তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান এবং আর কখনো উঠে দাঁড়াতে পারেননি। তখন সবাই ভেবেছিল এটি একটি সাধারণ দুর্ঘটনা, একটি হঠাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত মৃত্যু। ৩ বছর ধরে কারো মনে কোনো সন্দেহই জাগেনি। কিন্তু ২০২৬ সালের মার্চ মাসে যখন আশিস শেডমাকে পুলিশ স্টেশনে গিয়ে স্বীকারোক্তি দেয়, তখন সে শুধু একটি বিবৃতি দেয়নি, সে ৩ বছর আগের চাপা পড়ে থাকা সত্যটাকেও সামনে নিয়ে আসে। সে জানায় সেদিন ডিউটিতে যাওয়ার আগে জয়ন্তজি যে মিল্কশেকটি পান করেছিলেন সেটি সাধারণ কোনো মিল্কশেক ছিল না, তাতে মিশিয়ে দেওয়া হয়েছিল বিষ। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়, এই বিষ কোনো বাইরের শত্রু বা অপরিচিত কেউ মেশায়নি, বরং তার নিজের মেয়ে আর্য়াই তা মিশিয়েছিল। সেই আর্য়া যে সকালে উঠে বাবার জন্য নাস্তা বানাচ্ছিল, ভালোবাসা দিয়ে মিল্কশেকে গিয়ে দিচ্ছিল, আর বাবার মৃত্যুর পর ভেঙে পড়ে কাঁদছিল, সেই নিজের হাতে তাকে বিষ খাইয়ে দিয়েছিল। জয়ন্তজি, যিনি সারা জীবন ভেবেছিলেন তার মেয়েই তার সবচেয়ে বড় শক্তি, তিনি কখনো বুঝতেই পারেননি যে যেই হাতে তিনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন, সেই হাতই তার জীবন কেড়ে নেবে। সত্য কখনো হঠাৎ করে সামনে আসে না, তা ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে। কিন্তু যখন এই ঘটনার পেছনের আসল সত্য সামনে আসে, তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, আর্য়া কেন এমনটা করল? জয়ন্তজি যখন ডিউটি থেকে বাড়ি ফিরতেন, তিনি লক্ষ্য করতেন যে আর্য়ার আচরণ, কথাবার্তা ও চালচলনে পরিবর্তন আসছে। সে প্রায় সবসময়ই ফোনে ব্যস্ত থাকত, যেন কোনো অজানা জগতে ডুবে আছে। এই সব কিছুই ধীরে ধীরে জয়ন্তজিকে ভিতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করল। একজন বাবা হিসাবে তার মনে এক অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধল।
একদিন যখন তিনি নিজের মেয়েকে বাড়ির বাইরে এক ছেলের সঙ্গে দেখা করতে দেখলেন, তখনই তার সন্দেহ নিশ্চিত হয়ে গেল। পুলিশের চাকরিতে সারা জীবন অপরাধ আর অপরাধীদের পাশ থেকে দেখার অভিজ্ঞতায় এই বদলে যাওয়া সময়ে নিজের মেয়েকে নিয়ে তার মনে সবসময় একটা ভয় কাজ করত, যেন কোনো ভুল পথে না চলে যায়। সেই চিন্তা থেকেই তিনি আরজার ওপর কঠোর হতে শুরু করেন এবং বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু একজন বাবার এই উদ্বেগ সেই মেয়ের কাছে ধীরে ধীরে বন্দিত্বের মতো মনে হতে লাগল। আরজা ছোটবেলা থেকেই একটু জেদি আর রাগী স্বভাবের ছিল। তার সব চাওয়া পাওয়া সবসময় পূরণ হয়েছে। তাই জীবনে প্রথমবার যখন তাকে কোনো বিষয়ে বাধা দেওয়া হলো, যখন তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ম চাপিয়ে দেওয়া হলো, সে তা মেনে নিতে পারল না। তার ভিতরে জমতে শুরু করলো এক অদ্ভুত রাগ, এক ধরনের অস্থিরতা, যা ধীরে ধীরে জেদে পরিণত হচ্ছিল। আর সেই বয়স যেখানে আবেগ অনেক সময় যুক্তির চেয়ে বেশি প্রভাবশালী হয়ে ওঠে, যেখানে ভালো মন্দের পার্থক্যও অনেক সময় অস্পষ্ট হয়ে যায়। এই অবস্থায় আরজা ঠিক করে নেয় তার পথে যে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই বাবাকেই সে চিরতরে সরিয়ে দেবে। আসলে আরজার যে ছেলেটির সঙ্গে সম্পর্ক ছিল সে আর কেউ নয়, আশিস শর্মা। সেই আশিস যে পরে তার স্বামী হয়, এবং সেই আশিসই ৩ বছর পর পুলিশ স্টেশনে দাঁড়িয়ে পুরো ঘটনার সত্য প্রকাশ করে। আরজা একটি চতুর পরিকল্পনা করে এবং আশিসকে তাতে জড়িয়ে নেয়। সে আশিসকে এমন এক বিষের ব্যবস্থা করতে বলে যা শরীরে ঢুকেই এমন উপসর্গ তৈরি করবে যেন সেটি কোনো স্বাভাবিক অসুস্থতা, যাতে কারো সন্দেহ না হয় এবং সবাই মনে করে স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে। এই উদ্দেশ্যে আশিস তার এক কাজিনের সঙ্গে যোগাযোগ করে, যার বয়স ছিল মাত্র ১৩-১৪ বছর এবং সে ভদ্রাবতীতে থাকত। বয়সে ছোট হলেও তার চলাফেরা ও মেলামেশা ছিল খারাপ সঙ্গের সঙ্গে। সেই কাজিনের মাধ্যমেই আশিসের পরিচয় হয় মন্টি ওরফে চৈতন্যের সঙ্গে। এই মন্টি ৫,০০০ টাকার বিনিময়ে আশিসকে সেই বিষ সরবরাহ করে। আর সেই বিষই ব্যবহার করে আরজা নিজের বাবার জীবন কেড়ে নেয়। কিন্তু এই গল্প শুধু একটি প্রেমের সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না। এমনটা নয় যে শুধুমাত্র ভালোবাসার জন্য বা বাড়ির কড়াকড়ি থেকে মুক্তি পাওয়ার জন্যই আরজা এত বড় পদক্ষেপ নিয়েছিল। এই সিদ্ধান্তের পেছনে ছিল আরেকটি কারণ, একটি এমন কারণ যা ধীরে ধীরে আরজার মনে জায়গা নিয়ে নিচ্ছিল এবং তাকে ভেতর থেকে বদলে দিচ্ছিল। সেই কারণ ছিল বাবার সার্ভিস চলাকালীন মৃত্যুর পর কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি পাওয়ার সুযোগ। সাধারণত এই ধরনের চাকরি ভেঙে পড়া পরিবারের জন্য এক বড় সহায়তা হয়ে দাঁড়ায়, কিন্তু এখানে সেই বিষয়টাই ধীরে ধীরে একটি চিন্তা, তারপর একটি উদ্দেশ্য এবং শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর সিদ্ধান্তে রূপ নেয়। আর এই চিন্তাটা তার মাথায় ঢোকে তখন থেকেই, যখন সে আশিসের সঙ্গে পরিচিত হয়। কারণ আশিস নিজেও তার বাবার মৃত্যুর পর একইভাবে কম্প্যাশনেট গ্রাউন্ডে পুলিশে চাকরি পেয়েছিল। তাই নিজের বাবাকে সরিয়ে দেওয়া আরজার কাছে যেন এক ঢিলে ২ পাখি মারার মতো হয়ে দাঁড়ায়। কিন্তু প্রতিটি পাপেরই একটা সময়সীমা থাকে। সময় পূর্ণ হলে সত্য নিজেই বেরিয়ে আসার পথ খুঁজে নেয়। এই ঘটনাতেও ঠিক সেটাই ঘটেছিল। হঠাৎ করেই আশিস শর্মা পুলিশ স্টেশনে গিয়ে উপস্থিত হয় এবং নিজের মুখে সেই সব সত্য স্বীকার করে নেয় যা ৩ বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল। প্রশ্ন হলো, হঠাৎ এমন কি ঘটেছিল যার জন্য আশিস নিজেই এত বড় গোপন কথা প্রকাশ করতে বাধ্য হলো? এটা কি শুধুই অপরাধবোধ বা গিল্ট, নাকি এর পেছনে আরও কোনো অজানা কারণ ছিল? নিজের বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করার মাত্র ১ মাস পরই আরজা আশিসকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর সে শ্বশুরবাড়ি যায়নি, বরং নিজের বাবার বাড়িতেই থাকতে থাকে। তদন্তে জানা যায় ২০২৩ সালের অক্টোবর মাসে আরজা নিজের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে। সেখানে লোক দেখানোর জন্য নিজের নামের মাঝখানে বাবার নাম ব্যবহার করত। নিজের শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাইক্রোবায়োলজিস্ট উল্লেখ করে বায়োতেও সে মহারাষ্ট্র পুলিশ নিয়ে গর্ব করতে ভোলেনি। বাবার নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে আরজা যেন নির্লজ্জভাবে নিজের জীবন উপভোগ করতে থাকে, যেন তার হাতে কোনো অপরাধের দাগই নেই। সে নতুন নতুন জায়গায় ঘুরতে যেত, বন্ধুদের সঙ্গে পিকনিক, উইকেন্ড পার্টি সব কিছুতেই মেতে থাকত। নিজের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। শুধু বন্ধুদের সঙ্গেই নয়, আশিসের সঙ্গে তার রোম্যান্টিক ভিডিও নিয়মিত শেয়ার করত। এই দম্পতিকে দেখে কেউই বুঝতে পারত না তাদের আসল চরিত্র কী। আরজার নির্ভার আচরণ, আত্মবিশ্বাসী ভঙ্গি এবং বোল্ড মনোভাব দেখে কেউ কল্পনাও করতে পারত না সে এমন এক ভয়ঙ্কর অপরাধ করে এত স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে। উত্থান পতনের মধ্য দিয়েই তাদের সম্পর্ক চলতে থাকে। অবশেষে ২০২৫ সালে আরজার পুলিশ ট্রেনিং শুরু হয়,
কিন্তু পাপের ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা সম্পর্ক বেশি দিন টেকে না। 2025 সালের শেষের দিকে যেখানে আরজা ট্রেনিং ভালোই চলছিল, সেখানে আশিস নিজের পুলিশ চাকরিতে প্রবেশন পিরিয়ড চলাকালীন শৃঙ্খলাভঙ্গ এবং অসদাচরণের কারণে চাকরি থেকে বরখাস্ত হয়ে যায়। এটা ছিল আরজা ও আশিসের সম্পর্কের এক বড় টার্নিং পয়েন্ট। একদিকে চাকরি থেকে বরখাস্ত হওয়ার হতাশা আশিসকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল, অন্যদিকে আরজার আচরণও তার প্রতি বদলে যেতে শুরু করেছিল। তার উপর আরজার পুলিশ ট্রেনিংও সফলভাবে শেষ হয়ে গিয়েছিল। আশিসের মনে হতে লাগল, যখন ট্রেনিংয়ের আগেই সে তার সঙ্গে এমন ব্যবহার করছে, তখন পুলিশ ফোর্সে যোগ দেওয়ার পর তার আচরণ আরও বদলে যাবে। সে অনুভব করতে শুরু করে যে আরজার কাছে তার আর কোনো প্রয়োজন নেই, বরং সে যেন এখন তার কাছে এক বোঝা। ধীরে ধীরে তাদের মধ্যে ঝগড়া বাড়তে থাকে। ছোট ছোট বিষয় নিয়ে তর্ক, একে অপরকে দোষারোপ, পুরনো কথা টেনে আনা, সব কিছুই সম্পর্ককে আরও বিষাক্ত করে তুলছিল। একদিন তর্কের মাঝেই রাগের মাথায় বলা কিছু কথা এই গল্পের মোড় চিরতরে বদলে দেয়। বলা হয়, রাগের মাথায় বলা কথাগুলো অনেক সময় গভীর আঘাত দেয়। সেদিনও ঠিক তাই হয়েছিল। বিতর্কের সময় আরজা এমন কিছু কথা বলে ফেলে যা আশিসকে বুঝিয়ে দেয়, এত বড় অপরাধে পাশে থাকার পরও তার জীবনে এখন আর তার কোনো মূল্য নেই। এই অনুভূতি আশিসের অহংবোধে সরাসরি আঘাত করে। এখন এটা শুধু ভেঙে যাওয়া একটা সম্পর্কের গল্প ছিল না, এটা প্রতিশোধে পরিণত হয়েছিল। আশিসের মাথায় তখন একটাই চিন্তা, যদি আমার জীবন নষ্ট হয় তবে আমি একা কেন ভুগব? আর সেখান থেকেই সে এমন এক সিদ্ধান্ত নেয় যা শেষ পর্যন্ত তাকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। মার্চ 2026-এর শেষ সপ্তাহে রামনগর পুলিশ স্টেশনে গিয়ে আশিস সেই সব সত্য স্বীকার করে নেয় যা 3 বছর ধরে অন্ধকারে চাপা ছিল। সে জানত এই সত্য প্রকাশ করার মানে নিজেকেও ফাঁসানো। তবুও তখন সে নিজের পরিণতি নিয়ে ভাবেনি, সে শুধু চেয়েছিল যে কোনো মূল্যে আরজাকে ধ্বংস করতে। 24 মার্চ 2026-এ পুলিশ ট্রেনিং শেষ হওয়ার খুশিতে আরে একটি পোস্ট করেছিল, আর তার মাত্র 3 দিন পর 28 মার্চ রামনগর পুলিশ আরেয়া, আশিসের কাজিন এবং বিষ সরবরাহকারী বন্টিকে গ্রেফতার করে। পুলিশ এটিকে একটি খুনের মামলা হিসেবে তদন্ত শুরু করে। আশিসের কাজিন নাবালক হওয়ায় তাকে জুভেনাইল কাস্টাডিতে পাঠানো হয়। এখনও পর্যন্ত ব্যবহৃত বিষ সম্পর্কে সঠিক তথ্য পুলিশ প্রকাশ করেনি, তবে তদন্তের প্রাথমিক পর্যায়ে কিছু ত্রুটির কথা উঠে আসে। প্রথম পোস্টমর্টেম রিপোর্টে বিষের উপস্থিতি ধরা না পড়লেও যদি জয়ন্তজির বিসেরা স্যাম্পল সঠিকভাবে সংগ্রহ করে সময়মতো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হতো, তাহলে বিষের চিহ্ন পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। যদিও কিছু ক্ষেত্রে বিসেরায় বিষ ধরা পড়ে না, তবে তার পেছনে নির্দিষ্ট কারণ থাকে, যেমন দেহ পচন, স্যাম্পল পাঠাতে দেরি হওয়া বা দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকা। কিন্তু এই কেসে ওই 3টি কারণের একটিও উপস্থিত ছিল না, অর্থাৎ পুলিশের গাফিলতির কারণেই এই সত্য 3 বছর ধরে চাপা পড়েছিল। আর যদি আশিস নিজে থেকে এগিয়ে এসে স্বীকারোক্তি না দিত, তাহলে খুব সম্ভবত এই অপরাধে জড়িত সবাই সারা জীবন কোনো সন্দেহ ছাড়াই মুক্তভাবে ঘুরে বেড়াত। এই কেস শুধু একটি খুনের গল্প নয়, এটি পিতৃহত্যার এক ভয়ঙ্কর উদাহরণ, যেখানে এক মেয়ে নিজের বাবার প্রাণ নিয়েছে। এটাকে বুঝতে হলে আমাদের শুধু উপরিভাগ নয়, মানুষের মনের গভীরে ঢুকে দেখতে হবে। প্যাট্রিসাইড সাধারণত 2 ধরনের চরম পরিস্থিতিতে দেখা যায়। 1, যখন ভিকটিম দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়। 2, যখন অপরাধীর মধ্যে নিয়ন্ত্রণের ইচ্ছা, লোভ বা মানসিক বিকৃতি এতটাই প্রবল হয়ে ওঠে যে সে সম্পর্কের মূল্যবোধকেই মুছে ফেলে। এই ঘটনাটিতে দ্বিতীয় ধরনের প্যাটার্ন স্পষ্টভাবে দেখা যায়। এখানে কোনো তাৎক্ষণিক আত্মরক্ষার প্রয়োজন ছিল না, বরং ছিল এক পরিকল্পিত সিদ্ধান্ত, যেখানে আবেগ ও স্বার্থ একসঙ্গে মিশে এক বিপজ্জনক মানসিক অবস্থা তৈরি করেছিল। আরজার আচরণ থেকে বোঝা যায় তার বড় হওয়ার পরিবেশে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক চাহিদা পূরণের অভ্যাস তৈরি হয়েছিল। ছোটবেলা থেকেই যদি সব কিছু বাধাহীনভাবে পাওয়া যায়, তাহলে মনের মধ্যে এক ধরনের ধারণা জন্মায়, আমার ইচ্ছাই সব কিছু। এরপর যখন প্রথমবার জীবনে বাধা আসে, বিশেষ করে সংবেদনশীল বয়সে, তখন সেটা শুধু নিয়ন্ত্রণ হিসেবে মনে হয় না, বরং নিজের পরিচয় ও স্বাধীনতার ওপর আঘাত মনে হয়। এই সময় যদি মানসিক পরিপক্কতা কম থাকে, তাহলে মানুষ সমস্যার সমাধান খোঁজে না, বরং সমস্যাকেই সরিয়ে দেবার কথা ভাবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রোম্যান্টিক প্রভাব ও শেয়ার করা মানসিকতা। আশিস নিজেও কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি পেয়েছিল, যা আরজার মধ্যে এক ধরনের বিপজ্জনক সংযোগ তৈরি করে, যেখানে মৃত্যু একটি সুযোগ হিসেবে ধরা দেয়।
স্বাভাবিকভাবে এটি নৈতিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কিন্তু যখন কারো নৈতিক বোধ বা মোরাল কম্পাস দুর্বল হয়ে পড়ে, তখন সে নিজের ভুল কাজকে নিজেই যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করতে শুরু করে। মনোবিজ্ঞানে এই প্রক্রিয়াকে বলা হয় মোরাল ডিসএনগেজমেন্ট, যেখানে মানুষ নিজের ভুল কাজকে ইচ্ছাকৃতভাবে ন্যায্যতা দেয়। এরপর আসে কগনিটিভ ডিস্টরশন, যেখানে আরজা তার বাবাকে একজন মানুষ হিসেবে না দেখে একটি বাধা বা অবস্টেকল হিসেবে দেখতে শুরু করে। যখন কোনো ঘনিষ্ঠ সম্পর্ককে মানুষ থেকে সমস্যায় রূপান্তর করা হয়, তখন সহানুভূতি বা এমপ্যাথি স্বাভাবিকভাবেই কমে যায়। আর যেখানে সহানুভূতি শেষ হয়ে যায়, সেখানেই অপরাধ সম্ভব হয়ে ওঠে। তবে এই কেসের সবচেয়ে জটিল মনস্তাত্ত্বিক দিকটি দেখা যায় আশিসের স্বীকারোক্তিতে। 3 বছর ধরে চুপ থাকা এবং হঠাৎ সবকিছু প্রকাশ করে দেওয়া, এটা শুধু অপরাধবোধের ফল নয়। এখানে কাজ করেছে অহংবোধে আঘাত, প্রত্যাখ্যান এবং প্রতিশোধমূলক মানসিকতা। যখন আশিস বুঝতে পারে যে আরজা তাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে, তার গুরুত্ব কমে যাচ্ছে, তখন নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য সে এই পথ বেছে নেয়, যেন আমি ডুবলে তুমিও ডুববে। এই ধ্বংসাত্মক মানসিকতা প্রায়ই বিষাক্ত সম্পর্কগুলোতে দেখা যায়, যেখানে ভালোবাসা অধিকারবোধে আর অধিকারবোধ ধ্বংসে পরিণত হয়। এই পুরো ঘটনাটিতে 3টি বিষয় একসঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল: অসংযত আকাঙ্ক্ষা, দুর্বল আবেগ নিয়ন্ত্রণ এবং সুযোগ। আর যখন এই 3টি একসঙ্গে মিলে যায়, তখন মানুষ এমন কিছু করে বসে যা সাধারণত কল্পনারও বাইরে।